বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আজ আমরা অনলাইনের আরও একটি ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ত্রিকোণমিতির নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 এর প্রাথমিক আলোচনা। আজকের প্রাথমিক আলোচনায় আমরা ত্রিকোণমিতির একেবারে বেসিক বিষয়গুলো আমরা শিখব, যে বেসিক বিষয়গুলোকে আমরা পরবর্তীতে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকারের প্রমাণ, গাণিতিক সমস্যা এগুলো আমরা সমাধান করব এবং পরবর্তী সময়ে আমরা সেগুলো ব্যবহার করে সেগুলো থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে অনুধাবন এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। এই অধ্যায়ের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। অধ্যায়টির নাম ত্রিকোণমিতিক অনুপাত। আমি অধ্যায়টির নাম তোমাদের লিখে দিচ্ছি। অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের একদম বেসিক জায়গা থেকে আমরা শুরু করব। তাহলে চলো প্রথমেই আমরা দেখি যে ত্রিকোণমিতি আসলে কেন এর নাম ত্রিকোণমিতি হলো। দেখো, ট্রাই একটি শব্দ আমরা জানি, ট্রাই মানে তিন, গণ, গণ মানে ধার, তিন ধার, মেট্রন পরিমাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল জিনিসটা ধারাচ্ছে তিন ধার পরিমাপ। অর্থাৎ আমরা যদি এটাকে একটু অন্যভাবে বলি তাহলে আমরা বলি তিন ধারের পরিমাপ কি হলো ত্রিকোণমিতি। আর এর ইংরেজি প্রতিশব্দ হলো ট্রাইগোনোমেট্রিক। ট্রাইগোনোমেট্রিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ একটা ধারণা পেলাম যেটা তিন কোণের তিন ধারের পরিমাপ নিয়ে আলোচনা করে। অর্থাৎ ত্রিকোণমিতি এই গণিতের এই শাখাটা তিন ধারের বা তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করে। তো তাহলে আমরা দেখা যাক যে কি ধরনের তিন ধারের পরিমাপ নিয়ে আলোচনা করে। ত্রিকোণমিতি সাধারণভাবে এবং খুবই সাধারণভাবে আমরা যদি বলি তাহলে ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের তিন বাহু এবং তাদের কোণগুলোকে সমন্বিত করে এর পরিমাপের বিভিন্ন বিষয়গুলো কতগুলো অনুপাতের মাধ্যমে প্রকাশ করে। আর এ কারণেই এই অধ্যায়টার নাম আমরা দেয়া হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা দেখি প্রথমে একটা ত্রিভুজ আমরা নিই, তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে
তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটির এই কোণটি হলো সমকোণ, এই কোণটি সমকোণ এবং এটা 90 ডিগ্রি। আমরা মনে করি এই কোণটি আমরা যে কোনো একটা চিহ্ন দ্বারা সূচিত করি, তো মনে করি থিটা। তাহলে একটি 90 ডিগ্রি কোণ আর একটি কোণ আছে থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজটির, এই সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির যে ভিন্ন ভিন্ন অনুপাত, আসলে আলোচ্য অধ্যায়ে সেটাই আলোচনা করা হবে। তো আমরা ত্রিভুজটির একটা নাম দিই, মনে করি এটি একটি এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আসলে একটা এবিসি সমকোণী ত্রিভুজ, যার এ বি এবং সি তিনটি শীর্ষ রয়েছে এবং বি কোণটি হলো সমকোণ, অর্থাৎ কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ বি সি এ ইজ ইকুয়াল টু থিটা এবং কোণ বিএসি আমরা এখনো জানি না, আননোন আমরা বলবো না, আমরা বলতে পারি যে এবিসি ইজ ইকুয়াল টু, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, থিটা এবং এ দুটা কোণ মিলে, লক্ষ্য করো যে এই কোণটি যেহেতু 90 ডিগ্রি এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা 90 ডিগ্রি বাদ দিই, যেমন 180 ডিগ্রি মাইনাস বি কোণ 90 ডিগ্রি, তাহলে থাকে কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি দুইটি কোণের সমন্বয়ে এ প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস সি। সুতরাং আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই যে সি কোণটিকে আমরা থিটা কোণ ধরেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও একবার বিষয়টা দেখো লক্ষ্য করে, যে আমরা বলেছি বি কোণটি 90 ডিগ্রি, এই বি কোণটি 90 ডিগ্রি। আমরা এও জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার অর্থ এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি এখানে লিখেছি 180 ডিগ্রি। এর মধ্যে এই বি কোণটা আছে 90 ডিগ্রি, তাহলে আমি বি কোণটা যদি বাদ দিয়ে দিই, বাকি থাকে কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির পরিমাপ কোন দুইটি কোণের, কোণ এ কোণের এবং সি কোণের। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস সি, কিন্তু আমরা জানি সি ইকুয়াল টু থিটা, সুতরাং এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং এখন আমরা লিখতে পারি যে এ সমান সমান কি, 90 ডিগ্রি, এ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা এ কোণ সাপেক্ষেও এই ত্রিভুজটি আলোচনা করতে পারি, আবার সি কোণ সাপেক্ষেও এই ত্রিভুজটি আলোচনা করতে পারি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করতে পারি। কিন্তু যেহেতু আজকে একেবারেই প্রাথমিক ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেহেতু আমরা এই যৌগিক কোণে যাব না, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস, এখানে কিন্তু দুইটি কোণ, একটা 90 ডিগ্রি আর একটি থিটা এবং তাদের সংযুক্ত কোণ, এটাকে বলা হয় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু আমরা
কোনো সংযুক্ত কোণে যাব না, আমরা একটা নির্দিষ্ট একটা করে সিঙ্গেল কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে কোণ বিএসি সমান আমরা কি লিখতে পারলাম? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা ভালো করে মনে রাখতে হবে, সব অংশই ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমি যে অংশটাকে একটু দাগাঙ্কিত করে দিই সেটা একটু ভালো করে দেখার মনে বোঝার চেষ্টা করবে। আমি আমার চেষ্টা অব্যাহত রাখব। ইনশাল্লাহ ত্রিকোণমিতি যতদিন পর্যন্ত তোমরা ভালো না বুঝতে পারো ততদিন পর্যন্ত আমি আমার চেষ্টা অব্যাহত রেখে যাব। তো এখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা আগেই বলেছি যে এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণটির সাপেক্ষে এর যে তিনটি বাহু, এদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করব এবং এদের যে অনুপাতগুলো আমরা নির্ণয় করব এই থিটা কোণ সাপেক্ষে, সেগুলোই ত্রিকোণমিতিক অনুপাত। আর ত্রিকোণমিতিতে এই অনুপাতগুলো ভিন্ন কয়েকটি নামে অভিহিত করা হয়েছে, সে নামগুলো আমরা আসব। তার আগে আমরা একটু জেনে নিই যে একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ থাকে। একটা ত্রিভুজের খুব স্বাভাবিকভাবে আমরা 6টি অংশ জানি, যে 3টি বাহু এবং 3টি কোণ। তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক আলোচনায় যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হলো যখনই ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ থাকে, কিন্তু যখন ত্রিভুজটি সমকোণী হয়ে যায় তখন তার কিছু নতুন বৈশিষ্ট্য জন্ম হয়। যেমন একটি লম্ব হয়, একটি ভূমি হয়, একটি অতিভুজ হয়। আমরা পিথাগোরাসের উপপাদ্যে জেনেছি। তাহলে আলোচ্য এই ত্রিভুজটিতে আমরা যদি মনে করলাম, আমরা একেবারে শিওর না, আমরা মনে করলাম যে এটা লম্ব, মনে করলাম, আর তাহলে এটাকে আমরা ভূমি, তাহলে অবশ্যই এটা অতিভুজ। আচ্ছা, এখন কখন লম্ব, কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, সেটা কোনটা অতিভুজ হবে, সেটা কিন্তু আমাদের ওই যে কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা নির্ণয় করব, যেটির সাপেক্ষে, যে কোণ সাপেক্ষে, এই যে থিটা কোণ সাপেক্ষে, আসলে কিন্তু আমাদের এই থিটা কোণ সাপেক্ষেই সব কিছু আবর্তিত হবে। এখানে এ বি সি 90 ডিগ্রি, এই একটি 90 ডিগ্রি কোণ। তো যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, আমি কোণটাকে একটু অন্য জায়গায় এঁকে নিচ্ছি যে এটা একটা 90 ডিগ্রি কোণ। আমি এখন কোনটাকে লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, এটা আমি বলতে পারি না। আমি চট করেই বলতে পারি না যে এই নিচেরটা ভূমি, খাড়াখাড়ি আছে, এটা লম্ব না। এটা ডিপেন্ড করবে যে আমার থিটা কোণটা কোথায় আছে, কোন কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে যাচ্ছি, তার উপর নির্ভর করবে যে কোনটি লম্ব এবং কোনটি ভূমি। তো তাহলে আমরা দেখা যাক আমরা কিভাবে লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারি। তো আমি এই অংশটা একটু কেটে দিচ্ছি, একটু মুছে নিচ্ছি, জায়গা করে নিচ্ছি। আমি এই বিষয়গুলো একটু মুছে দিচ্ছি, না থাকলেই ভালো। এই বিষয়গুলো আমি একটু মুছে দিচ্ছি। এখন লক্ষ্য করো, আমি লম্ব বা ভূমি এগুলো আমি আর কিছু রাখবো না, অতিভুজ আমি রাখবো না। এখন আমরা কোনটাকে লম্ব বলবো, কোনটাকে অতিভুজ বলবো, সেটা আমরা একটু শিখব। আচ্ছা, আমরা যেহেতু এই থিটা কোণের সাপেক্ষে, আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, কাজেই এই থিটা কোণের ঠিক বিপরীতে যে বাহুটি রয়েছে, থিটা কোণের ঠিক বিপরীতে যে বাহুটি রয়েছে সেটাকে আমরা বলবো লম্ব। একে আমরা বিপরীত বাহু বলবো, একে আমরা বলবো বাংলা লম্ব বলতে পারি, বিপরীত বাহু বলতে পারি, বিপরীত বাহু, ইংরেজিতে একে বলে অপোজিট সাইড, অপোজিট সাইড।
আর এই এর সাথে থিটা কোণের সাথে সন্নিহিত এবং ওই লম্বের সাথে শীর্ষ হয়েছে, শীর্ষ কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। থিটা কোণের সন্নিহিত এবং ওই বিপরীত বাহুর সাথে যেটি মিলিত হয়েছে, থিটা কোণের সন্নিহিত এবং বিপরীত বাহুর সাথে যে বাহুটি 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমি আবারও বলছি, আমি বিষয়টাকে আরেকটু, এই যে থিটা কোণের যে সন্নিহিত এই বাহুটি, যা বিপরীত বাহুর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো থিটা কোণের সাথে সন্নিহিত কিন্তু এই বাহুটাও আছে, এই বাহু কিন্তু থিটা কোণের সাথে সন্নিহিত, কিন্তু ওই বাহুটাকে আমরা কোনোভাবেই ভূমি বলবো না, কোনোভাবেই এটাকে আমরা ভূমি বলবো না। আমরা সেটাকেই ভূমি বলবো যেটা লম্বের সাথে মিলিত হয়েছে, লম্বের সাথে মিলিত হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে একটা হলো লম্ব বা বিপরীত বাহু, একটা হলো অপোজিট বাহু বা অপোজিট সাইড, আর একটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে এটাকে আমরা ভূমি বলতে পারি, এটাকে আমরা আরও কি বলতে পারি, সন্নিহিত বাহু বলতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভূমি এবং লম্ব আমরা চিনতে পেরেছি, বা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু আমরা চিনতে পেরেছি। এখন বাকিটা আর আমাদের চেনার জন্য নতুন কোনো লেকচার দিতে হবে না, আমাদের সময় নষ্ট করতে হবে না। লম্ব এবং ভূমি ছাড়া বাকি যেটা আসে সেটাকেই আমরা বলবো অতিভুজ, অতিভুজ বা হাইপোটেনাস, অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে ওই অংশটা আমরা মুছে দিয়ে এখানে আমরা লিখছি, এটা হলো অতিভুজ সাইডে। আমি একটু জায়গা করে নিচ্ছি, জায়গাটা আমার দখল হয়ে আছে, এটা তো এখন আর আমাদের প্রয়োজন নেই। এটাকে আমরা বলবো অতিভুজ বা হাইপোটেনাস। এখন এই কয়েকটি সম্পর্কের ভিত্তিতে আমরা তো এখন চিনেই ফেলেছি, আমরা এখন লেখাগুলো মুছে দিচ্ছি। আমরা লম্ব এবং অতিভুজ এবং হাইপোটেনাস চিনতে পেরেছি, লেখাগুলো আমরা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন লক্ষ্য করো যে আমি এটা মুছে নিচ্ছি এই কারণে, যাতে করে আমরা প্রশ্ন করতে পারি এবং বুঝতে আমাদের, আমি সমস্ত কিছুই এখন আমি মুছে নিচ্ছি, এই বিষয়গুলো আমি আর রাখবো না। এখন আমি চলে যাব সম্পর্কের জায়গায়। এখন লক্ষ্য করো যে বিপরীত বাহু এবং হাইপোটেনাস বা অতিভুজ, বিপরীত বাহু বা অপোজিট বাহু এবং হাইপোটেনাসের যে একটা অনুপাত, অর্থাৎ আমি লিখেই নিচ্ছি লম্ব বা অতিভুজ বা এবি ভাগ এসি ইজ ইকুয়াল টু, এই থিটা কোণের সাথে এই এবি এবং এসি বাহুর যে সম্পর্ক, এটি ত্রিকোণমিতিক একটি অনুপাত দ্বারা একে সম্পর্কযুক্ত করা হয়। একে বলা হয় সাইন থিটা। সাইনকে সংক্ষেপে লেখা হয় সাইন থিটা, অর্থাৎ ই অক্ষরটি আর ইউজ হবে না, মাত্র 3টি অক্ষর ইউজ হবে।
একটু সংক্ষিপ্ত করে নেওয়া হলো। তাহলে আমাদের মনে রাখবে এটা হলো সাইন। একইভাবে ভূমির সাথে অতিভুজের যে অনুপাত, ভূমি কোণটা বিসি, অতিভুজ এসি, এই অনুপাতটিকে বলা হয় কোসাইন থিটা। কোসাইনকে আবার সংক্ষেপে কোসাইনের সব কিছু বাদ দিয়ে শুধু সামনের তিনটে অক্ষর আমরা বলবো কস থিটা। কিন্তু মনে রাখবে এর অরিজিন কিন্তু কোসাইন থিটা। আবার লম্বের সাথে ভূমির একটা সম্পর্ক রয়েছে। লম্বের সাথে ভূমি একটা সম্পর্ক রয়েছে। লম্ব কোণটা এবি, যেটাকে আমরা বিপরীত বাহু বলি। ভূমি বেজ, যেটাকে আমরা বিসি বলি। এটাকে বলা হয় ট্যানজেন্ট থিটা। সংক্ষেপে আমরা একে বলবো ট্যান থিটা। আমরা যদিও প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার লিখতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ম্যাথমেটিক্সের সময় আসলে অতটা গুরুত্ব সহকারে কখন স্মল লেটার ক্যাপিটাল লেটার হয়ে যায় তো তা আমরা লিখলাম। তো তোমরা লিখবে, তোমরা সতর্কতার সাথে লেখার চেষ্টা করবে। আচ্ছা, এই তিনটে, এখন এই তিনটা সম্পর্কে কিন্তু আমরা আর কিন্তু নাই। কারণ হলো দেখো তিনটা বাহু আছে এখানে। এখন তিনটা বাহু থেকে প্রত্যেকবার দুটি করে বাহু নিতে হচ্ছে। তাহলে তিনটা বাহু থেকে প্রত্যেকবার আমাদের দুইটা করে বাহু নিতে হচ্ছে। তাহলে আমি মোট কতবার নিতে পারবো? মোট নিতে পারবো 3 × 2 × 1, নিচে 2 × 1, 2 2 2 2 মোকাবেলা থাকলো কি আমার 3। তাহলে আমরা কিন্তু দুটো করে মাত্র 3 বারই নিতে পারবো। কিন্তু একটা বিষয়, 3 বারই আমরা নিতে পারবো এটা ঠিক আছে, তো আমরা একটু উল্টিয়ে তো নিতে পারবো। 3 বারের বেশি আমরা উঠাতে পারবো না জোড়ায় জোড়ায়, কিন্তু একটা কাজ করতে পারবো, এটাকে আমরা উল্টিয়ে দিতে পারবো। তাহলে আমরা যদি দেখো এখন উল্টিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? এইটাকে আমি উল্টাবো, উল্টাইলে কি হলো? অতি ভুজটা উপরে চলে গেল, অতিভুজ উপরে চলে গেল, কি নিচে আসলো? কি লম্ব। খুব সহজ। কি এসি উপরে চলে গেল, এবি চলে আসলো। এটাকে এই যে সাইনটা রয়েছে, এই সাইনটার তাহলে কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। কি হবে? কোসাইন হবে। মনে রাখবে একটার বিপরীত কো দ্বারা হয়। কো না, বিপরীত হবে কি কোসাইন। কোসাইন তো অলরেডি তার বিপরীত আছে। বিপরীত না, সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক থিটা, কোসেক থিটা। কোসেকেন্ড, কোসেকেন্ড থিটা, সংক্ষেপে কোসেক থিটা। মনে রাখবে এটা কিন্তু কোসেকেন্ড থিটা। একইভাবে ভূমি ভাগ অতিভুজ, এখন আমি কি লিখব? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে তো? হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। তাহলে আমার দাঁড়াচ্ছে কি এসি ভাগ বিসি। এসি ভাগ বিসি, তাহলে এই যে কোসাইন, এই কোসাইনের বিপরীত হলো কি সেকেন্ড। কোসাইনের বিপরীত হলো সেকেন্ড। কোসাইনের বিপরীত হলো সেকেন্ড, বা কসের বিপরীত হলো সেক। তাহলে আমরা লিখব সেকেন্ড এসি
সি এন টি, সেকেন্ড থিটা, সংক্ষেপে সংক্ষেপে কি হবে? সেক থিটা, সংক্ষেপে সেক থিটা। এবং ফাইনালি কি হলো? ভূমি উল্টে গেল কিন্তু, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, বিসি ভাগ এবি। কোনটা উল্টে গেল? ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট থিটা, সংক্ষেপে ট্যান থিটা। তাহলে বন্ধুরা, আজকে আমরা একটা সমকোণী ত্রিভুজের এই থিটা কোণের সাপেক্ষে বাকি তিনটা বাহুর মধ্যে যে আন্তঃসম্পর্ক, তার ভিত্তিতে আমরা 6টা অনুপাত পেলাম: সাইন, কস, ট্যান, সেক, কোসেক অ্যান্ড কোট্যানজেন্ট বা কট। তাহলে আমরা এইভাবে বলবো: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই যদি থিটা কোণ হয় তাহলে থিটা বলবো, আলফা কোণ হলে আলফা বলবো, বেটা হলে বেটা বলবো, ইটা হলে ইটা বলবো। এভাবে সিগমা, গামা, ওমেগা, ডেল্টা, যা কিছু তোমার খুশি বলতে পারো। তো বন্ধুরা, এখন আমি একটু কতগুলো ছবি আঁকবো। এই ছবিগুলো থেকে তোমাদের একটু মনে মনে তোমরা একটু ব্রেনস্টর্মিং করবে যে এখানে আসলে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব। তো দেখি, মনে করি আমি খুব র্যান্ডমলি আঁকবো, ওই রকম অত সুন্দর লম্ব করে আমি আঁকতে পারবো কিনা জানি না। এই মোটামুটি যা হয়েছে তাই। এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, এ বি সি, এ বি এবং সি, বিটা লেখা ভালো হয়নি, বিটা ক্লিয়ার করে দিচ্ছি। এ বি সি একটা ত্রিভুজ, এবং এই কোণটা হলো থিটা, এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি। তো বন্ধুরা, তাহলে তোমরা বলো তো দেখি, বলতে পারবে কি এখানে লম্ব কোণটা? অবশ্যই বলতে পারবে। বলো কি লম্ব? আমরা কি শিখেছি? লম্ব মানে কি? বিপরীত বাহু নাকি? লম্ব কি কি কোনটি বলো? বিপরীত বাহু। লম্ব হলো বিপরীত বাহু। বিপরীত বাহু কার বিপরীত? থিটা কোণের বিপরীত। দেখি, আমরা থিটা কোণ থেকে একটা তীর ছুঁড়ে দেই বিপরীত দিকে, কোথায় গিয়ে লাগলো? বিসিতে গিয়ে লাগলো। তাহলে বিসি এখানে আমাদের বিপরীত বাহু। বন্ধুরা, আমরা আগের স্লাইডে যদি ফিরে যাই, তাহলে কিন্তু আমাদের বিপরীত বাহু কোনটা ছিল? আমি একটা তীর ছুঁড়ে মারলাম বিপরীত দিকে। আগে কিন্তু বিপরীত বাহু ছিল এবি, এখন কিন্তু বিপরীত বাহু এখানে কোনটা? এখানে বিপরীত বাহু বিসি। এখন আমরা যদি আরও একটি চিত্র আঁকি, এভাবে, ঠিক এভাবে করে একটা চিত্র আঁকলাম। এখানে দিলাম ও, পি এবং এম, আর এইখানে আমরা একটা থিটা কোণ দিলাম। এই কোণটা 90 ডিগ্রি। এখন আমাদের বিপরীত বাহু কোনটা হবে? আগে তো আমরা এদিকে তীর ছুঁড়েছিলাম, এখন কি আমরা তাহলে এদিকে তীর ছুঁড়বো? এদিকে তীর ছুঁড়বো নাকি? তাহলে বিপরীত বাহু কি হবে? পিএম হবে না, তা কিন্তু ছুঁড়বো না। কোত্থেকে ছুঁড়বো? আমাদের যে কোণের সাপেক্ষে বিপরীত বাহু নির্ণয় করতে হবে, সেই কোণ থেকে আমরা তীর ছুঁড়বো। ছুঁড়েছি তো? হ্যাঁ, কোথায় গিয়ে লেগেছে? এখনো লাগেনি তো, লাগবে। কোথায় লাগবে? আমরা এই তীরটি কোথায় লাগতে পারে বলো? ও পিতে। তাহলে এখানে এখানে কোনটা বিপরীত বাহু? কোনটা লম্ব বা বিপরীত বাহু? ক্লিয়ার তো নাকি? বিপরীত বাহু। ওকে, ফাইন। তো এখন আমরা শিখব বেজ বা ভূমি। আমরা কি শিখেছিলাম?
আমরা শিখেছিলাম যে বিপরীত বাহু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে বাহুর সাথে, বিপরীত বাহু যে বাহুর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অথবা থিটা কোণ যে সন্নিহিত বাহু বিপরীত বাহুর সাথে মিলিত হয়। থিটা কোণের যে সন্নিহিত বাহুটি, সে থিটা কোণের কিন্তু দুইটি সন্নিহিত বাহু আছে, খুব ভালো করে খেয়াল করবে। থিটা কোণটি, একটা কোণ উৎপন্ন হতে হলে কয়টি বাহুর দরকার হয় আমরা দেখি, কথা না বাড়িয়ে আমরা দেখি। এই মনে করে এই বিন্দুতে একটা কোণ হবে, কি কি একটা বাহুতে হবে না, আরেকটা বাহু লাগবে তো নাকি, আরেকটা বাহু লাগবে, তাহলে কমপক্ষে দুইটি বাহুর দরকার হয় একটি কোণ হতে হলে। তাহলে 90 ডিগ্রি কোণ হতে হলে কয়টি বাহু লেগেছে? একটি তো লম্ব, আরেকটি যে বাহু, সেই বাহুটি হলো ভূমি। আর থিটা ডিগ্রি কোণ হতে কয়টি বাহু লেগেছে? এখানে থিটা, এই চিত্রে দেখো, একটা দুইটা। তাহলে আমি কি এটাকে ভূমি বলবো নাকি এটাকে ভূমি বলবো? হ্যাঁ, এটাও একটা সন্নিহিত বাহু, এর কিন্তু দুইটা সন্নিহিত বাহু আছে। আমি এখানে দেখিয়েছি একটা কোণ হতে হলে দুইটা সন্নিহিত বাহু লাগে। তাহলে কোনটাকে আমরা ভূমি বলবো? ভূমি সেটাকে বলবো যেটা ওই বিপরীত বাহুর সাথে মিলিত হয়েছে। ভূমি আমি সেটাকেই বলবো যেটা বিপরীত বাহুর সাথে মিলিত হয়েছে, হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তাহলে বাকিটা কি? অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা হবে? এখানে এই যে বিপরীত বাহু কি? ওপি। ওপি কার সাথে মিলিত হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? ওএম। আমরা যদি একটু অন্যভাবে বলি, এটা হলো বিপরীত বাহু, আর থিটা কোণের সন্নিহিত বাহুর কোণটি গিয়ে ওপির সাথে মিলেছে। হ্যাঁ, দুটিই মিলেছে, কিন্তু পিএমও মিলেছে, ওএমও বিন্দুতে মিলেছে, পিএম পি বিন্দুতে মিলেছে না। আমরা দেখব যে 90 ডিগ্রির শীর্ষকোণের সাথে কোন বিন্দুটি মিলেছে। তাহলে 90 ডিগ্রির শীর্ষের সাথে সাথে এই বাহুটি মিলেছে। তাহলে এটা হবে এখানে কি? এটা হবে ভূমি। ক্লিয়ার? এই বিপরীত বাহুটি আর এই থিটা কোণের দুটি শীর্ষকোণের দুটি বাহু, এটা দুটি বাহু, দুটি সন্নিহিত বাহুর কোন বাহুটি 90 ডিগ্রি কোণের সাথে গিয়ে মিলেছে? এবি। তাহলে এবি হবে এখানে ভূমি, এবি হবে ভূমি। তাহলে আমরা লম্ব, ভূমি এবং বাকিটা অতিভুজ, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। এটা আমরা আগেও শিখেছি, একটু বিস্তারিত আলোচনা করলাম। এটা অতিভুজ, সরি, হ্যাঁ এটা অতিভুজ। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ চিন্তা আমাদের অসুবিধা হবে না, এবং ত্রিকোণমিতিক এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, এটা নির্ণয় করতে আমাদের সমস্যা হবে না। তাহলে আমরা একটু রিভিউ করে নিই। কতটা রিভিউ করব? একটু রিভিউ করব নাকি অনেক রিভিউ করব না একটু রিভিউ করব? আমরা একটু রিভিউ করে নিই। কি রিভিউ করব? আমরা একটা ফ্রেশ নিয়ে একটা চিত্র আঁকলাম, এই 90 ডিগ্রি আঁকলাম, এই একটা সমকোণী ত্রিভুজ আমরা মনে করি পি ও এম, এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রিকে কিন্তু এভাবেও চিহ্নিত করা হয়। আর এই কোণটি হলো থিটা, এই কোণটি থিটা। আমরা সেই 6টি অনুপাত আবার একটু শেখার চেষ্টা করি। তাহলে কি মনে আছে? না থাকলে আরও আলোচনাটা আর একটু আগায় যাক। আমি এবার আর বিস্তারিত লিখব না। সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। লম্ব কোনটা? বিপরীত বাহু। তো বিপরীত বাহু কোনটা? এখানে বিপরীত বাহু হলো এই যে তীর ছুঁড়ে মারলাম, ওখানে গিয়ে লাগলো। কোনটা? ওপি। অতিভুজ কোনটা? পিএম। সাইন থিটা ইকুয়াল টু ওপি বাই কস থিটা এখন
এই থিটা কোণের কোন সন্নিহিত বাহুটি আমার এর সাথে যুক্ত হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? কোন সন্নিহিত বাহুটি? এই ওএম। ওএম সন্নিহিত বাহুটি ওএম পিএম এর সাথে ওএম সন্নিহিত বাহুটি যুক্ত হয়ে উৎপন্ন করেছে। সুতরাং cos θ কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কোনটা? ওএম ভাগ পিএম। tan θ আমরা শিখেছিলাম বিপরীত বাহু বাই ভূমি, বিপরীত বাহু অপোজিট সাইড বাই বেজ। তাহলে অপোজিট সাইড কোনটা? ওপি। অপোজিট সাইড ওপি। বেজ কোনটা? ওএম। ওকে, এখন আমরা খুব সহজে বাকিগুলো লিখতে পারবো। আমরা শিখেছিলাম কোসেক। কোসেক হলো সাইনের অপোজিট। তাহলে কি? পিএম উপরে যাবে, ওপি নিচে আসবে। পিএম কোথায় গেল? পিএম উপরে গেল, ওপি নিচে চলে আসলো। এবার সেক। সেক থিটা হলো কস থিটার বিপরীত। তাহলে এখানেও পিএম উপরে যাবে, পিএম উপরে যাবে, ওএম নিচে চলে আসবে। তারপরে কোনটা? ট্যান থিটা। ট্যান থিটা কোনটার বিপরীত? সরি, ট্যান থিটা না, কট থিটা। কট থিটা কোনটার বিপরীত? ট্যান থিটার বিপরীত। তাহলে ট্যান থিটার বিপরীত কোনটা? কোথায় চলে যাবে? বলো কোথায় চলে যাবে? ওএম উপরে যাবে, ওএম উপরে যাবে। আর কি নিচে আসবে? নিচে আসবে হলো ওপি, নিচে আসবে। এই আমরা রিভিউ করে ফেললাম একটা, অর্থাৎ এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আবার আমরা রিভিউ করে ফেললাম। তো এটাকে এখন আমরা কপি করি। এইটাকেই আমরা এখন কপি করব। কপি করে আমরা এখানেই আমরা আলোচনাটা আগায় নিয়ে যেতে পারি। খুব ভালো করে লক্ষ্য করো, খুব সুন্দর করে। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তো দেখো, আমি এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দিয়ে আমি কি করতে পারি? 1 ডিভাইডেড বাই পিএম বা ওপি লিখতে পারি কিনা? কারণ হলো কি, আমরা যদি লেফট সাইডে আমি রাফ করে দেখাচ্ছি, লেফট সাইডে আমি রাফটা দেখাচ্ছি যে 1 ডিভাইডেড পিএম ভাগ ওপি ইজ ইকুয়াল টু 1 গুণ, গুণ দিলে কি যায়? ওপি ভাগ পিএম। তো 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হয়, ওপি ভাগ পিএমই থাকে নাকি? তাহলে দেখো, ওপি ভাগ পিএমকে আমি 1 বাই লিখেছি। খুব ভালো কথা। তাহলে উপরে 1 থাকলো। এই যে পিএম ভাগ ওপি, এটার মান কত? সাইন থিটা না? এটার মান কি? দেখো, এই যে সাইন থিটা, এই যে ওপি ভাগ পিএম। ওপি তাহলে সরি, একটু ভুল দেখিয়েছি। এই পিএম ভাগ ওপি কোথায় আছে? পিএম ভাগ ওপি কোথায় আছে? এই দেখো, এখানে আছে। পিএম ভাগ ওপি মানে কি? কোসেক থিটা। তাহলে 1 বাই কোসেক, কোসেক থিটা। একইভাবে আমরা কস থিটাকে আমরা উল্টাই দিতে পারি। কিভাবে? দেখো, 1 ডিভাইডেড পিএম ভাগ ওএম। তাহলে পিএম ভাগ ওএম কোথায় আছে? পিএম ভাগ ওএম সেক থিটা, সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। একইভাবে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, অ্যান্ড কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই পর্যন্ত আলোচনায়
6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা পারস্পরিক না হলেও অন্তত 2 জোড়া জোড়া করে তাদের মধ্যে একটা রিলেশন বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আরেকটি একটু উচ্চতর আলোচনায়। না, আজকের মতো ক্লাসটা আমরা এখানে কি সমাপ্ত করতে পারি? কারণ আমাদের ক্লাসটা প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। সুতরাং আমাদের মনে হয় যে আজকের মতো এখানেই শেষ করা উচিত। তবে একটু রিফ্রেশ করে দিয়ে ক্লাসটা শেষ করি। আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ। এবার একটু উল্টা দিকে আঁকবো, এবার একটু উল্টা দিকে একটা সমকোণী ত্রিভুজটা হলো পি ও এম এবং এম হলো থিটা। এই থিটা কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখে ফেলি কিভাবে, দেখো। আগের শুধু আরেকটা জিনিস আমরা দেখিয়ে আসি। এই ট্যান থিটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওপি ভাগ ওএম। ওপি ভাগ ওএম। এখন যদি আমরা এই ওপি এবং ওএম উভয়কেই পিএম দ্বারা ভাগ করি, দেখা যাক ভাগ করলে কি হয়। ওপি ভাগ পিএম, ওএম ভাগ পিএম। তাহলে আমাদের কি দাঁড়ালো? ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়ালো, দেখো ওপি ভাগ পিএম কোথায় আছে? ওপি ভাগ পিএম কি? এটা সাইন থিটা না? তাহলে আমরা লিখলাম সাইন থিটা। আর ওএম ভাগ পিএম কোথায় আছে? এই যে ওএম ভাগ পিএম। তাহলে ওএম ভাগ পিএম সমান কি আছে? কস থিটা। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখান থেকে আমরা একটু কস থিটাকে যদি বাম দিকে নিয়ে আসি, ট্যান থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি নিশ্চয়ই। আবার এইখান থেকে দেখো, এই যে 1/cos থিটা কি? sec থিটা না? এই যে আমরা দেখেছি 1/cos থিটা, এই যে 1/cos থিটা, এই যে এখানে এই যে 1/cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। তাহলে সাইন থিটা বাই cos থিটা মানে কি? সাইন ইন্টু 1/cos থিটা লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইন্টু 1/cos থিটা। তাহলে সাইন থিটা তো সাইন থিটা, 1/cos থিটা ইকুয়াল টু sec থিটা। তাহলে সাইন থিটা ইন্টু sec থিটা। তাহলে সাইন থিটা ইন্টু sec থিটা আবার ট্যান থিটার সমান। আবার ট্যান থিটা ইন্টু cos থিটা। এই যে এই আন্তঃসম্পর্কগুলো আমরা গণিতে ম্যাথমেটিক্স যখন আমরা সমাধান করব, অর্থাৎ গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করব, তখন এই আন্তঃসম্পর্কগুলো রিলেশনগুলো আমরা ইউজ করব। এগুলো সরাসরি ইউজ করব এবং কোনো সাইড নোট ছাড়া এগুলো আমরা ইউজ করব। এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তো আজকের মতো আমি ক্লাস এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ, নতুন অন্য কোনো একটা বিষয়। নতুন অন্য কোনো বিষয় না, এই ত্রিকোণমিতিক অনুপাতেরই অ্যাডভান্স রিলেশনগুলো এখনও করা হয়নি। সেই অ্যাডভান্স রিলেশনগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদের করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।